হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 8-এর ঘনফল নির্ণয় অধ্যায় শুরু করব। প্রথমত ঘনফল নির্ণয় জানতে গেলে আমাদের যে তিনটি টার্ম জানতে হবে সেটা হচ্ছে, এক হচ্ছে ঘনফল, দুই হচ্ছে ঘনমূল এবং পূর্ণ ঘন সংখ্যা কি। তাহলে প্রথমটাতে আসি যে ঘনফল কি। ঘনফলের প্রথমে সংজ্ঞাটা দেখে নাও যে কোনো সংখ্যাকে পরপর 3 বার গুণ করলে গুণফল রূপে যে সংখ্যাটি পাওয়া যায় তাকে প্রথম সংখ্যার ঘনফল বলে। তাহলে কি হলো, যে কোনো একটা সংখ্যাকে নেব, ধরো 2 নাও, 2টাকে যদি তুমি 3 বার গুণ করো, তা 3 বার গুণ করার পর যেটা আসবে সেটাই হলো 3-এর ঘনফল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে যেমন 27 বা 3কে তুমি যদি 3 বার গুণ করো, 3 গুণ 3 গুণ 3, তাহলে 3-এর কিউব, তাহলে 3-এর কিউব সমান 27। তাহলে আমি বলতে পারবো যে 3-এর ঘনফল হলো 27। একইভাবে 5-এর ঘনফল, তাহলে 5কে 3 বার গুণ করব, 5 গুণ 5 গুণ 5, তাহলে আমরা পাবো 125। তাহলে 5-এর ঘনফল হলো 125। ঘনফলের চিহ্ন হচ্ছে কোনো সংখ্যাকে যখন বলবো যখন ঘনফল নির্ণয় করো, তখন সেই সংখ্যার উপরে কি হবে, সেই সংখ্যার উপরে সূচকটা হয়ে যাবে 3, এই রূপে প্রকাশ করা হয়। তাহলে ঘনফল ক্লিয়ার। তাহলে আমি যদি বলি, তাহলে তোমরা করবে যে 4-এর ঘনফল কত, 4-এর ঘনফল কত। এরপরে আসি যে ঘনমূল কি। ঘনমূল হলো যদি কোনো সংখ্যাকে উপর একটি সংখ্যার ঘনফল হিসাবে প্রকাশ করা যায়, তবে দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যার ঘনমূল বলা হয়। যেমন আমি আগেটাতে বললাম 3-এর ঘনফল হলো 27। এবার 27কে যদি উৎপাদকে আমি ভাঙি, উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে পাবো 27কে 3 গুণ 3 গুণ 3। তাহলে 27-এর ঘনমূল হবে যে 3টি সংখ্যার মধ্যে 3-এর যেহেতু সূচক কিউ, তাহলে সেই ঘনমূলটা হবে 3। ঘনমূলের চিহ্ন রুট সংখ্যা, অর্থাৎ যে সংখ্যার আমি ঘনমূল নির্ণয় করব। যদি আমি 125-এর ঘনমূল নির্ণয় করি, তাহলে এই আকারে লিখব এবং এই সংখ্যার উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণ করার পর দেখা যাবে যে 125-এর যদি আমি ঘনমূল নির্ণয় করি, তাহলে 5 গুণ 5 গুণ 5 উৎপাদক বিশ্লেষণ করে এটা আসবে। তাহলে 5-এর কিউব, তাহলে 125-এর ঘনমূল হয়ে যাবে 5। অর্থাৎ ঘনফল আর ঘনমূল হচ্ছে পরস্পর বিপরীত। যেমন বর্গমূল আর বর্গ পরস্পর বিপরীত। 2-এর বর্গ যেমন 4, 4-এর বর্গমূল আবার 2, সেরকম 27-এর ঘনমূল হচ্ছে 3 আর 3-এর ঘনফল হচ্ছে 27। এবার পরের টার্মটা আছে সেটাতে আসি, পূর্ণ ঘন সংখ্যা কি, অর্থাৎ পারফেক্ট কিউবিক নাম্বার। এটা কি, কোনো সংখ্যাকে যদি উপর একটি সংখ্যার ঘনফল রূপে প্রকাশ করা যায়, তবে প্রথম সংখ্যাকে পূর্ণ ঘন সংখ্যা বলা যায়। যেমন 8কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কি পাবো, 2 গুণ 2 গুণ 2, 2-এর কিউব, তাহলে 8টি বলবো আমি পূর্ণ ঘন সংখ্যা। ঠিক। এবার 16টাকে যদি আমি ভাঙি, 16টাকে উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কি পাবো, 2 গুণ 2 গুণ 2, তাহলে 2-এর কিউব গুণ 2। তাহলে দেখো এখানে 2-এর কিউব তো আমি পেয়েছি, তার সঙ্গে সঙ্গে আমি কি পেলাম, সঙ্গে আমি পেলাম 2। তাহলে একে পূর্ণ ঘন করতে গেলে তার সঙ্গে আবার কত গুণ করতে হবে, গুণ 2 গুণ 2। তাহলে আমার যেহেতু এই শুধুমাত্র 2 কিউবের সঙ্গে 2 গুণ আছে, সেই জন্য এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে 16টি কি পূর্ণ ঘন সংখ্যা নাই। এবার এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে সব থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা কোনটা। তাহলে সব থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা হবে 1। যেমন দেখো 1 সমান লেখা যায়, পূর্ণ ঘন সংখ্যাগুলো 1কে ভাঙলে পরে কি লেখা যায়, 1 গুণ 1 গুণ 1, তাহলে 1-এর কিউব সমান 1। তাহলে আমি বলবো সবচেয়ে ছোট পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে 1। এবার আসি ঘনফল নির্ণয়ে তোমাদের বইয়ের অঙ্ক
নিজে করিতে। নিজে করিতে কি আছে দেখো, পূর্ণ ঘন সংখ্যা কোনটা পূর্ণ ঘন সংখ্যা সেটা বের করতে বলেছে। যে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন কোন সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা খুঁজে লিখি। তাহলে 125, 564, 7 কিউব আর 729, 968 কোন কোন সংখ্যাটা হবে। তাহলে আমরা দেখে নেওয়া যাক যে কোন কোন সংখ্যাটা আমাদের হবে। তাহলে প্রথম সংখ্যাটা আছে 125। তাহলে 125কে আমরা যদি আমি উৎপাদকে ভাঙি তাহলে আমি পাবো, উৎপাদক বিশ্লেষণ করলে পাবো 5 গুণ 5 গুণ 5, 5 কিউব সমান, তাহলে কি 125 সংখ্যাটি হলো একটা পূর্ণ ঘন সংখ্যা। একইভাবে তারপরে 500 টাকা আমি উৎপাদকে বিশ্লেষণ করবো। এবার 500 টাকা উৎপাদক বিশ্লেষণ করলে আমরা কি পাবো, এখান থেকে দেখো উৎপাদক বিশ্লেষণ করলে পাবো 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 5, 2 স্কোয়ার গুণ 5 কিউব। তাহলে দেখো একটা তো কিউব আছে 5 কিউব, কিন্তু 2 কিউব নেই, এখানে 2 স্কোয়ার আছে, তাহলে 5 একটি পূর্ণ ঘন সংখ্যা নয়। তারপরে কত আছে, 3 নাম্বার আছে 64। 64টাকে কীভাবে ভাঙবো, উৎপাদকে বিশ্লেষণ করব, 4 গুণ 4 গুণ 4। তুমি দেখে নেবে এখানে 64কে ভেঙে কত আসছে, তুমি 2 দিয়ে দিতে পারো, 4 দিয়ে তুমি 4 দিয়ে দিলে 4 ষোলং 64, 4 দিলে 4 4 16, তাহলে 4 কিউব, তাহলে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা। 729কে উৎপাদক বিশ্লেষণ করলে পাবো 9 গুণ 9 গুণ 9, তাহলে এটা আসবে 9 কিউব, তাহলে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা। 6 নম্বরে যেটা আছে 968, এটাকে তুমি উৎপাদক বিশ্লেষণ করলে পাবে 2 গুণ 2 গুণ 2 গুণ 11 গুণ 11, তাহলে 2 কিউব, কিন্তু দেখো এখানে 11 স্কোয়ার, তাহলে 2 তো কিউব হয়েছে কিন্তু 11 কিউব হয়েছে কি, হয়নি, তাহলে আমি এটা বলবো যে এটা 268টা পূর্ণ ঘন সংখ্যা নয়। এবার দেখো কোষে দেখি 5.1, এই অঙ্কগুলোতে চলে আসি। অঙ্কগুলোতে কী আছে একবার দেখে নিই। তাহলে প্রথম অঙ্কটাতে আছে যে দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি ও 1 সেমি। মানে ছোট ঘনকটা যেটা তৈরি হবে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হবে 1 সেমি, আর বড় যে ঘনকটা তৈরি হবে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হবে 5 সেমি। আসলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো ঘনকের সমান হয়, সেই জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বললাম। এবার বলেছে যে কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে ওই বড় ঘনক পাবো দেখি। তাহলে দেখো অঙ্কটা করতে কিভাবে করব, তাহলে করব দেখো 1 সেমি বাহু বিশিষ্ট ঘনক, আর এটা হচ্ছে 5 সেমি বাহু বিশিষ্ট ঘনক। তাহলে দেখো আমি যদি একটা বড় বালতি 100 লিটারের হয়, আর যদি আমি একটা কৌটো 1 লিটারের কৌটো দিয়ে যদি ওই বালতিটাকে আমি যদি ধরো কোনো তরল আমি যদি ভর্তি করতে চাই, তাহলে আমাকে ওই বড় বালতিতে ওই কৌটো দিয়ে কতবার আমাকে জল দিতে হবে। যদি 10 লিটার হয় কৌটোটা, আর যদি বড় বালতিটাতে 100 লিটার আছে, তাহলে কত বার ভরতে হবে আমাকে, 10 10 100, মানে 10 বার ওই কৌটো দিয়ে জল ভরতে হবে, তবেই বড় বালতিটা পূর্ণ হবে। ঠিক একই রকমভাবে যদি একটা 1 সেমি দৈর্ঘ্যের ঘনক যদি আমি একটা বড় ঘনক তৈরি করতে চাই, তাহলে আমাকে কতটা ঘনক লাগবে আমাকে দেখতে হবে। তাহলে 1 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কত হবে, আয়তন বা ঘনফল, আমরা যদি ঘনফল নির্ণয় করছি, তাহলে 1 সেমির কিউব সমান হচ্ছে 1 ঘন সেন্টিমিটার। ঠিক একইভাবে 5 সেমি বাহু বিশিষ্ট দৈর্ঘ্যের আয়তন কত হবে বা ঘনফল কত হবে, 5 সেমি কিউব বা 125 ঘন সেন্টিমিটার। তাহলে কি করব, যে বড় ঘনকের আয়তন থেকে আমি যদি ছোট ঘনকের আয়তন যদি আমি ভাগ করে দিই, তাহলে কত 1 সেমি বাহু বিশিষ্ট ঘনক লাগবে সেটা বেরিয়ে যাবে। তাহলে 1 সেমি বাহু বিশিষ্ট ঘনক লাগবে 125 ঘন সেন্টিমিটার। 125 ঘন সেন্টিমিটার বাই 1 ঘন সেন্টিমিটার সমান হয়ে যাবে 125টি। এটা হলো। এবার চলে আসি 2 নম্বরের অঙ্কটাতে কি আছে দেখো। 2 নম্বরের অঙ্কটাতে আছে সুমন্ত অনেকগুলি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করেছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে।
ঠিক কনসেপ্টটা একই, 1 নম্বরের অঙ্কের কনসেপ্ট আর 2 নম্বরের কনসেপ্ট একই, যে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্টের তাহলে ঘনকের আয়তন কত হবে 1 ঘন সেন্টিমিটার। তাহলে এই 1 ঘন সেন্টিমিটার যদি আমি করতে যাই তাহলে কোন সংখ্যাটা আমাকে দেখতে হবে, যে এই যে যতগুলো আছে কোনটা পূর্ণ ঘন সংখ্যা আমাকে এটা দেখতে হবে। তাহলে দেখা যাক যে 1 নম্বরেরটা কি আছে। তাহলে 2 এর 1 নম্বরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 100। তাহলে 100কে উৎপাদকে ভাঙলে পরে উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো 2 গুণ 2 গুণ 5 গুণ 5। তাহলে 2 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ার, তাহলে 100 একটি কি পূর্ণ ঘন সংখ্যা? পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে পূর্ণ ঘন সংখ্যা যেহেতু নয়, তাহলে 1 সেমি ঘন বিশিষ্ট এই 1 সেমি বাহু বিশিষ্ট দৈর্ঘ্যের যে ঘনকের আয়তন 1 ঘন সেমি, সেটা কিন্তু তৈরি হবে না। দ্বিতীয় অঙ্কটাতে চলে আসি। দ্বিতীয় যে অঙ্কটাতে আছে সেটা হচ্ছে 1000। তাহলে 1000কে উৎপাদকে আমি যদি বিশ্লেষণ করি তবে পাবো 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 5, 2 এর কিউব আর 5 এর কিউব। তাহলে কি দেখো এটা হয়ে গেল, যদি সূচক দুটোতেই একই আছে তাহলে আমি সংখ্যা দুটো নিধান দুটো গুণ করে দিতে পারবো। তাহলে 5 দুগুণ 10, 10 এর কিউব। তাহলে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা। তাহলে আমি এই 10 একক দৈর্ঘ্য বাহু বিশিষ্ট ঘনক তৈরি করতে পারবে। তাহলে ছোট ঘনকটা যদি আমি এরকমভাবে ঘনকটা যদি নিই তাহলে কত সেমি দৈর্ঘ্য একক বিশিষ্ট ঘনক তৈরি করতে পারবে? তাহলে সে পারবে 10 একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করতে পারবে। এবার আসি 1331। 1331টা কী হবে? 1331টাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এগুলো প্রথমত এটাতে বলাই যায়, এখানে অঙ্কটা দেখে বলা যাবে। যদি তোমার 1 থেকে 20 সংখ্যার ঘনফল যদি তোমার জানা থাকে তাহলে তুমি এখানে দেখেই বলে দিতে পারবে যে কোন সংখ্যাটা আমি বড় ঘনক তৈরি করতে পারবে, কোনটাতে পারবে না। কারণ যেটাই হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা, তাহলে সেটাতেই তোমার বড় ঘনক তৈরি করতে হবে, তাছাড়া পারবে না। তাহলে একটা পেয়ে গেলাম। 3 নম্বরে আছে যে 1331টা দেখবো। 1331কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পারবো 11 কিউব। তাহলে 11 কিউব যেহেতু পূর্ণ ঘন সংখ্যা, তাই আমি কত বাহু বিশিষ্ট? 11 একক বাহু বিশিষ্ট ঘনক তৈরি করতে পারবে। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 1210। দেখো 1210কে যদি উৎপাদকে আমি বিশ্লেষণ করি 2 গুণ 2 গুণ 11 গুণ 11, তাহলে এটি একটি পূর্ণ ঘন সংখ্যা নয়, সুতরাং ঘনক তৈরি করা যাবে না। একইভাবে 1375 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আসবে এই 3375, তাহলে 15 কিউব। তাহলে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা। তাহলে আমি একটা কী করতে পারবে? বড় ঘনক তৈরি করতে পারবে। শেষের যে আছে 2 নম্বরের 6 নম্বরের যে অঙ্কটা আছে 2 এর 6, তাহলে 2700, তাহলে এটা যদি আমি দেখি তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে আসবে 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, কোনোটাই কিন্তু কিউব নেই। তাহলে এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়, সুতরাং এটা দিয়ে ঘনক আমি তৈরি করতে পারবে না। এবার আসি 3 অঙ্কগুলো কি আছে। নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি। দেখো পূর্ণ ঘন সংখ্যা নয় কোনগুলো, সেটা পূর্ণ ঘন সংখ্যাতে আমি আগে বলে দিয়েছি, তবুও একবার আমি বলে দিই যে এই প্রত্যেক সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করবে। যদি তাদের 3টি করে সংখ্যা একই রকম থাকে তাহলে বুঝতে পারবে যে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা। যেমন 216 আছে, 216কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত আসছে? 2 এর কিউব আর 3 এর কিউব। তাহলে আমি নিঃসন্দেহে এটা বলতে পারবো এটা একটা পূর্ণ ঘন সংখ্যা। ঠিক 343কে উৎপাদকে বিশ্লেষণ করলে 7 গুণ 7 গুণ 7, 7 এর কিউব, এটা একটা পূর্ণ ঘন সংখ্যা। তাহলে 3 নম্বরে যে আছে কত? 1024। তাহলে 1024-এর দেখো 2 এর কিউব 2 এর কিউব 2 এর কিউব, কিন্তু শেষে একটা 2 × 2 আছে, তাহলে এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়। 4-এরটা কি আছে? 4-এরটা আছে 324। 324 দেখো এখানে 2 এর স্কোয়ার আর 3⁴, তাহলে এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়। 5-এরটা আছে 1744। 1744কে উৎপাদকে যদি বিশ্লেষণ করো তাহলে এটা আসবে সমান কত আসবে? এটা 2 এর 4 × 1000, এই 109। তাহলে কিন্তু এটা একটা উৎপাদক পূর্ণ ঘন সংখ্যা নয়। 6-এরটা কি আছে? 6-এরটা আছে 1372। 1372 দেখো
উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে? 2 গুণ 2 তাকে 7 গুণ 7 গুণ 7, তাহলে 2 এর স্কোয়ার আর 7 এর কিউব। তাহলে দেখো 7 এর কিউব আছে কিন্তু 2 এর স্কোয়ার, আরও 2 ইন্টু 2 করতে হবে, তবেই তো একটা পূর্ণ ঘন সংখ্যা হবে। যেহেতু নেই তাই এটা একটা পূর্ণ ঘন সংখ্যা নয়। এবার চলে আসি যে পরের প্রশ্ন মানে মানে হচ্ছে 4 নম্বর। দেখি অঙ্কটাতে কি আছে। দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 4 সেমি, 3 সেমি ও 3 সেমি। হিসাব করে দেখি এইরকম কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। এবার দেখো, আমি যদি এই আয়তঘনকটা চিত্র আঁকি তাহলে এরকম হবে। দেখো, আয়তঘন আর ঘনকের মধ্যে পার্থক্য কি? এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু সমান নয়। এর কি হবে? প্রস্থ আর যে কোনো দুটি, প্রস্থ আর উচ্চতা হবে সমান, দৈর্ঘ্যটা হবে অসমান। তিনটের সঙ্গে মিল আছে, মিল নেই। কিন্তু ঘনকের কি হয়? ঘনকের যেমন হয়, ধরো ঘনকটা হবে চারিদিকে সমান, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা 3 হলে এটা 3, এটা হলে 3। কিন্তু এটা হচ্ছে আয়তঘন। এবার এই আয়তঘন এই আয়তঘন দিয়ে বলছি কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে, মানে কি তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিক দিয়ে সমান হবে। তাহলে ধরো এই আয়তঘনকটি আমি কি করব, এভাবে পাশে জোড়াবো। এই দৈর্ঘ্য বরাবর কতগুলো ঘনক লাগছে দেখব, এই প্রস্থ বরাবর ওই সাইডে কতগুলো ঘনক লাগছে আমি দেখব, ঠিক উচ্চতা বরাবর মানে উপর দিকে আমি কতগুলো ঘনক লাগছে আমি দেখে নেব। তাহলে তিনটেকে যদি আমি গুণ করে দিই তাহলে বলা যায় যে ততটি আমার আয়তঘন লাগবে। তাহলে দেখো যে এটা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে, তাহলে এর যে তোমার ঘনফলটা কত হবে, তার আয়তঘনকের আয়তন বা ঘনফল কত হবে? তাহলে 3 গুণ 4, তাহলে আমি লিখতে পারি 3 এর স্কোয়ার, আর এটা লিখতে পারি 2 এর স্কোয়ার, তাহলে এটাই হবে ঘন সেমি। তাহলে আয়তঘনকের আয়তন বা ঘনফল হলো এত ঘন সেমি। তাহলে এটা কি পূর্ণ ঘন সংখ্যা? প্রশ্ন হচ্ছে যে এটা কি পূর্ণ ঘন সংখ্যা? তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে আমি যে বড় ঘনকটি তৈরি করব, তাহলে তার বাহুর দৈর্ঘ্য তো কত হবে? যেটা হবে 3 দিয়ে বিভাজ্য, মানে দৈর্ঘ্য উচ্চতা 3 দিয়ে বিভাজ্য, প্রস্থ 3 সেমি আছে মানে 3 দিয়ে বিভাজ্য হবে, দৈর্ঘ্য আছে 4 সেন্টিমিটার, সে 4 সেন্টিমিটার দিয়েও বিভাজ্য হবে, কারণ তার তো চারিদিকে সমান। তাহলে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে সেই সংখ্যাটি এই 3 আর 4 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমি কি করব, যে 3 আর 4-এর লসাগু কত হবে দেখে নেব। তাহলে 3 আর 4-এর লসাগু কত? 12। তাহলে 3 আর 4-এর লসাগু হলো 12। তাহলে দৈর্ঘ্য বরাবর কতগুলো লাগবে? তাহলে দৈর্ঘ্য কত আছে? তাহলে দৈর্ঘ্য বরাবর কতগুলো লাগবে? তাহলে দৈর্ঘ্য বরাবর লাগবে, তাহলে দৈর্ঘ্য বরাবর লাগবে কটা? দৈর্ঘ্য সেন্টিমিটার কত আছে? 4 সেন্টিমিটার। তাহলে 12/4 সমান কটা লাগবে? 3টি। আমি যদি বলি প্রস্থ বরাবর লাগবে কতগুলো? প্রস্থ কত আছে? 3, তাহলে 12/3 সমান কতগুলো? 4টি। এবার যদি বলি উচ্চতা বরাবর কত লাগবে? উচ্চতা বরাবর লাগবে 12/3 সমান লাগবে 3টি। তাহলে এদিকে লাগছে
এদিকে লাগছে আমার তিনটি পাশে প্রস্থের দিকে লাগছে আমার 4টি, আর উচ্চতার দিক দিয়ে মানে উপরের দিক দিয়ে লাগছে আমার 4টি। তাহলে মোট কতগুলো আমার ঘন আয়তঘন লাগছে? তাহলে লিখব মোট আয়ত ঘনকের সংখ্যা কত হবে? 3 গুণ 4 গুণ 3। তাহলে এতটা কি হবে? এতটা ঠিক মানে 3 3 4 12, 3 আচ্ছা সরি এটা হবে 4। তাহলে 3 গুণ 4 গুণ 4, তাহলে 3 4 12, 4 12 48। তাহলে আমার মোট আয়তঘন সংখ্যা কটা হবে? 48টা। যদি আমি যদি আমি দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর এবং উচ্চতা বরাবর রাখি, তাহলে আমি একটা ঘনক তৈরি করতে পারবো। এবার চলে আসি যে পরের অঙ্ক কি আছে 5 নম্বরে। নিচের সংখ্যাগুলোকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে হিসাব করে লিখি। তাহলে এগুলো দেখো, কি বলেছে? গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে পূর্ণ ঘন সংখ্যা, তার আগে শর্ত কি আছে? কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে। তাহলে আমি প্রথমত পূর্ণ ঘন সংখ্যার যেটা বলেছিলাম কীভাবে বের করতে হবে, তাহলে একটা করা যাক যে প্রথমে আমি উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 5-এর 1-এরটা 675। তাহলে 675কে যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কত হবে? তাহলে 675 উৎপাদক বিশ্লেষণ করলে হবে, প্রথমে 3 দিয়ে দেব, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 5 15, তাই তো। এবার দেবো 3 দিয়ে, 3 7 21, 1 15, 3 5 15, 3 দিয়ে দেবো, 3 25 75, 5 দিয়ে দেবো, 5 5 25। তাহলে আমি পেলাম 675 সমান পেলাম 3 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 5। তাহলে দেখো কত আসছে, এখানে 3-এর কিউব আসছে, কিন্তু এখানে কত আসছে? 5-এর স্কোয়ার। কিন্তু এখানে কিউব করতে গেলে আমার কয়টা গুণ দরকার? তাহলে একটা গুণ আমার একটা 5 গুণ দরকার। তাহলে তবেই তো এটা পূর্ণ ঘন সংখ্যা হবে, নজর তো হবে না, এটা স্কোয়ার আছে। তাহলে বলবো যে 5 গুণ করলে সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হবে। দেখো পরের অঙ্কটাতে চলে আসি। পরের অঙ্কটাতে কি আছে? পরের অঙ্কটাতে বলা আছে, পরের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে পরের সংখ্যা 200। 200টাকে ঠিক উৎপাদকে ভেঙে নেব। 150, এটাকে ভাঙলে পরে 50, এটাকে ভাঙলে পরে হবে 25, 5 5 25। তাহলে 200 সমান লেখা যায় 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5। তাহলে 2-এর কিউব গুণ 5, তাই তো। তাহলে 5-এর স্কোয়ার, তাহলে এর সঙ্গে কত গুণ করলে? 5 গুণ করলে আমার একটা কি হবে? পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে লিখব যে 5 গুণ করলে 200 একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। পরের অঙ্কটাতে আসি। পরের অঙ্ক কি আছে? 3 নম্বরের আছে 108। 108, তাহলে 108টাকে আমি আবার উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে দেবো, 5 দুগুণ 10, 4 দুগুণ 8, ঠিক আছে। 2 দিয়ে 27, 3 9 27, 3 3 9।
তাহলে 108কে আমি পেলাম 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে 2 এর স্কোয়ার গুণ 3 এর কিউব। তাহলে দেখো এখানে 3 এর কিউব তো আছে, কিন্তু আমার কত আছে 2 এর স্কোয়ার। তাহলে একে কিউব করতে গেলে কটা দিয়ে গুণ করতে হবে, কটা 2 দিয়ে গুণ করতে হবে, একটা 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে একটা 2 দিয়ে গুণ করলাম তবেই তো এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অতএব 2 দিয়ে গুণ করলে 108 একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে পরেরটা দেখব, 4 নম্বরে কি আছে। 4 নম্বরে আছে যে তোমার 121, এটাকে আমরা জানি 121 11 11 121। তাহলে 121 সমান আসছে 11 গুণ 11, 11 গুণ 11। তাহলে এখানে 11-র কী হবে, স্কোয়ার করা যায়, কিন্তু কিউব করতে গেলে তাহলে কটা গুণ করতে হবে, 11। তাহলে আমি লিখব যে 11 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হবে। 5-এরটা দেখব, 5-এরটা কী আছে, 5-এর আছে 1225। দেখো 1225টাকে আমি কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে প্রথমে আমি দেবো 5 আছে, শেষে 5 আছে, মানে আমি এটাকে সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ দেবো। দেখো এমনি তো নিয়ম জানা আছে যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা নিয়ম, যদি শেষের সংখ্যাটা 0 অথবা 5 থাকে তাহলে তাকে আমি 5 দিয়ে ভাগ দেওয়া যায়। তাহলে 5 দুগুণ 10, 2 20, 4 5 20, 5 5 25, আবার 5 দিয়ে দেবো, 4 5 20, 5 9 45, 7 7 49। তাহলে 1225 সমান পেলাম আমি 5 গুণ 5 গুণ 7 গুণ 7। তাহলে আমরা কী পেলাম, 5-এর স্কোয়ার গুণ 7-এর স্কোয়ার। তাহলে আমি দুটোকে যদি কিউব করতে চাই তাহলে এর সঙ্গে কত গুণ করতে হবে, এখানেও আমার 5 গুণ করতে হবে, আর এটার সঙ্গে কী করতে হবে, গুণ 7 গুণ করতে হবে। তাহলে এই সংখ্যাটা আমি এক্সট্রা গুণ করলাম, তাহলে কত, 5 আর 7 গুণ করলাম, তাহলে 5 7 35। তাহলে এটা হয়ে গেল আমার 35। তাহলে 35 গুণ করলে সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হবে। এবার পরের অঙ্কগুলো আসবে। পরের অঙ্কগুলো মানে 6 নম্বরে কি আছে, নিচের সংখ্যাগুলো ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, হিসাব করে দেখি। দেখো এতক্ষণ যেটা এক্সট্রা গুণ করছিলাম আমি, বাড়তি যেটা গুণ করছিলাম মানে পূর্ণ ঘন হওয়ার জন্য, এবার কি করব, যেটা এক্সট্রা থাকবে সেটাকে দিয়ে কি করব, আমি সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে দেবো। দেখা যাক একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে যে অঙ্কটা কীভাবে হচ্ছে। 6-এর 1-এরটা দেখো 7-এর, একইভাবে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথমে 7 দিয়ে দেবো, তাহলে ওটা কত হবে, 7000। এটাকে আমি যদি প্রথমে 10 দিয়ে দিই তাহলে এটা কত হয়ে যাবে, 100। আবার এটাকে দিলে আমি 10 10 100। দেখো এই সংখ্যাগুলোকে আমি কিন্তু 2 দিয়ে উৎপাদক বিশ্লেষণ করতে পারি, এই যেগুলো জোড় সংখ্যা, কিন্তু আমি যখন একটা টাইম উৎপাদক বিশ্লেষণ করতে করতে এগুলো আইডিয়া চলে আসবে যে যেহেতু আমি এটা ঘনফল আকারে নির্ণয় করব, সুতরাং বড় সংখ্যাগুলো কী কী দিয়ে আসে আমি দেখে নেব। তাহলে 7000 সমান লেখা গেল 7 গুণ 10 গুণ 10 গুণ 10। তাহলে 7 গুণ দেখো 10-এর কিউব, এটা তো আছে। তাহলে 7 সংখ্যাকে কত দিয়ে ভাগ করলে তাহলে ভাগফল আমার পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 7000 সমানই তো 7 গুণ 10-এর কিউব। তাহলে কত দিয়ে আমি ভাগ করলে, এটা দিয়ে ভাগ করলে আমার পূর্ণ ঘন সংখ্যা আসবে। তাহলে আমি 7টাকে যদি আমি ভাগ করে দিই, 7টাকে আমি যদি বাদ দিয়ে দিই, তার মানে কি 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমি লিখব যে 7 দিয়ে
ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে। পূর্ণঘন সংখ্যা হবে। 2 এর কি আছে? 2662। 2662টা কি হবে? একইভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে প্রথমে 2 দিয়ে দেখব, 1 3 3 1 হবে। আর 1331 মানে আমরা জানি কতর কিউব? 11 কিউব। তাহলে 11 11 121, 11 11। তাহলে 2662 সমান লেখা যায় 2 গুণ 11 গুণ 11 গুণ 11। তাহলে 2 গুণ কত আসছে? 11 কিউব। তাহলে এটা কিউব হয়ে গেল, কিন্তু এক্সট্রা টার্ম কোনটা আছে? 2। তাহলে আমি এই 2কে যদি আমি ভাগ করে দিই, দেখো 2 গুণ 11 কিউব, দেখে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, কেটে দিলাম। তাহলে 2 দিয়ে ভাগ করলে তবেই তো এটা শুধুমাত্র কিউব পড়ে থাকছে, 11 কিউব। তাহলে এটা পূর্ণঘন সংখ্যা হচ্ছে না। তাহলে কত দিয়ে ভাগ করলে? তোমার প্রশ্নটা বুঝতে হবে, কোনটা দিয়ে গুণ করলে কোনটা দিয়ে ভাগ করলে। ভাগ করলে আমি 2 দিয়ে ভাগ করছি। তাহলে লিখবো আমি এখানে যে কি 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে দেখো এখানে 4300, পরের সংখ্যাটা কত আছে? 4394। 4394 সংখ্যাটাকে ভাঙলে পরে আমি পাবো 2 গুণ 13 গুণ 13, 2 গুণ 13 গুণ 13। তাহলে এই 2 ইন্টু 13 কিউব, তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা পাবো। একইভাবে 750কে আমি উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো 2 গুণ 3 কিউব গুণ 5 কিউব। তাহলে এই সংখ্যাটা দেখো 2 এক্সট্রা, এটা বাড়তি। তো 2 দিয়ে আমি ভাগ করলে পূর্ণঘন সংখ্যা। এবার আসি পরের অঙ্কটাতে, মানে 7 নম্বরের একদম শেষ অঙ্ক। নিচের পূর্ণঘন সংখ্যাগুলোর মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করি এবং ঘনমূল লিখি। প্রথমে অঙ্কটা দেখব 5-এর একে হচ্ছে 7 নম্বরের একেরটা হচ্ছে 512। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করো। 2 দিয়ে কত হবে? 200, 2 দুগুণ 4, 1 10, 5 দুগুণ 10, 1 12, 6 দুগুণ 12। 2 দিয়ে 2 একে 2, 2 দুগুণ 4, 8 দুগুণ 16। 2 দিয়ে আবার করলে 6 দুগুণ 12, 64। 2 দিয়ে করলে 32, 2 দিয়ে করলে 16, 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 4, 2 দুগুণ 4। তাহলে 512 সমান আমি কত পাচ্ছি? 512 সমান পাচ্ছি, দেখো এটা 3টে 2, আবার 3টে 2, আবার 3টে 2। তাহলে 512 সমান আমি এবার ডাইরেক্ট লিখছি যে 2 এর কিউব গুণ 2 এর কিউব গুণ 2 এর কিউব। তাহলে এবার প্রশ্ন বলেছে উৎপাদক বিশ্লেষণ করি এবং ঘনমূল লিখি। তাহলে দেখো এর ঘনমূলটা তাহলে কত হবে? এবার দেখো এটা যখন সূচক সবগুলো একই হয় তখন ভেতরের নিধান কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে আমি লিখব 2 গুণ 2 গুণ 2, তার সূচক হবে 3। তাহলে আমি এই ভেতরটা গুণ করলে কত পাবো? 8, 8 কিউব। তাহলে আমি এর ঘনমূলটা কত পেলাম? ঘনমূল প্রথমেই বলেছি সংজ্ঞার টাইমে। তাহলে এর ঘনমূলটা পাবো আমি 8। তাহলে নির্ণীয় ঘনমূল হবে, নির্ণীয় ঘনমূল হলো 8 সমান 8। দুইয়েরটা দেখো, 2-এরটা কি হবে? 1728। তোমরা এটা উৎপাদকে ভাঙবে, দেখবে যে পাবে 1728 সমান পাবে 2 এর কিউব। এটা নিচে করবে 2 এর কিউব, 2 এর কিউব গুণ 3 এর কিউব। তাহলে সবগুলো কিউব থাকলে কি বলেছি? ভেতরটা গুণ হয়ে যাবে। তাহলে 2 গুণ 2 গুণ 3, তারপর কিউব সমান হবে 2 গুণ 4, 3 4 12 কিউব। তাহলে 12 কিউব সমান কত পেলাম? 1728। তাহলে নির্ণয় ঘনমূল হবে আমার কত? 12।
3 নম্বরে যেটা আছে 5832 5832, তাহলে এটা সমান আমার লেখা যাবে, উৎপাদক এগুলো তোমরা করবে, এগুলো এটা লিখতে হবে 2 এর কিউব গুণ 3 এর কিউব গুণ 3 এর কিউব, তাহলে 2 গুণ 3 গুণ 3 এর কিউব, তাহলে এটাই আমার আসবে কত, 3 দুগুণ 6, 3 6 18 কিউব, তাহলে নির্ণয় ঘনমূল কত, তাহলে ঘনমূল হবে 18 হলো। এবার আসি 4 নম্বরে কি আছে দেখব। 4 নম্বরে আছে 15,625, এটা সমান লেখা যাবে 15,625 সমান লেখা যাবে 5 এর কিউব গুণ 5 এর কিউব, তাহলে একইভাবে আমরা লিখতে পারি 5 গুণ 5 কিউব সমান হচ্ছে 25 এর কিউব, তাহলে ঘনমূল সমান হবে 25, তাহলে 1625 এর ঘনমূল কত, 25। শেষ অঙ্ক 5 কোষে দেখি 5.1 শেষ অঙ্ক হচ্ছে 7 এর 5, 7 এর 5 কত আছে 10,648, তাহলে 10,648কে যদি ভাঙি এটা করেই দিই, এটাকে যদি করি আমরা 2 দিয়ে করলে কত হবে 5 3 2 4, এটাকে 2 দিয়ে ভাঙলে কত হবে তোমরা নিজে ভেঙে ভেঙে দেখে নেবে, 2 6 6 2, আবার এটাকে যদি আমি 2 দিয়ে ভাঙি, 2 একে 2 3 3 1 1331, 1331 আমরা আগে জেনেছি 11 দিয়ে ভাঙবে 11 11 121, তাহলে এই 10,448 সমান লেখা যাচ্ছে 2 এর কিউব গুণ 11 কিউব সমান 2 গুণ 11 কিউব সমান লেখা যায় 22 এর কিউব, তাহলে এই ঘনমূল কত, নির্ণয় ঘনমূল হবে কত 22, তাহলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই গেল কোষে দেখি 5.1 অঙ্ক। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমাদের, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। যদি তোমার মনে হয় যে বিন্দুমাত্র উপকার হয়েছে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তারাও এই অঙ্কগুলো জানতে পারে, শিখতে পারে। ধন্যবাদ।